আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। ইরানে ইসরায়েলের হামলা নিয়ে নানামুখী বক্তব্য পাওয়া যাচ্ছে। শুক্রবার সকাল থেকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ইরানের উদ্দেশ্যে ইসরায়েলের মিসাইল উৎক্ষেপণের খবর দেয়, তবে ইরান তা অস্বীকার করে। ইরানের পক্ষ থেকে বলা হয় তারা ইস্পাহান শহরের আকাশে ৩টি ছোট ড্রোন ধ্বংস করেছে। এসব ড্রোন দেশের বাইরে থেকে আসেনি। অন্যদিকে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান শহরের কাছে একটি পারমাণবিক স্থাপনার সুরক্ষায় নিয়োজিত রাডার ব্যবস্থা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, শুক্রবার মধ্যাঞ্চলীয় ইস্পাহান নগরীর আকাশে ৩টি ছোট ড্রোন ধ্বংস করে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম। নগরীতে বিস্ফোরণের খবরও পাওয়া যায়। এছাড়া এদিন রাজধানী তেহরান সহ একাধিক শহরে বিমান চলাচল স্থগিত করা হয়। প্রায় ৪.৫ ঘণ্টা পর পুনরায় বিমান চলাচল শুরু হয় এবং এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইস্পাহানের এক সামরিক কর্মকর্তা আল জাজিরাকে বলেন, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম আকাশে সন্দেহজনক বস্তু ধ্বংস করেছে এবং এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ইস্পাহানের পারমাণবিক স্থাপনা নিরাপদে আছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টিভি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এবিসি নিউজ ও সিবিএস নিউজের খবরে বলা হয়, ইরানে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। এক মার্কিন কর্মকর্তা এবিসি নিউজকে বলেন, শুক্রবার ভোরে ইরান সীমান্তের বাইরে থেকে ইসরায়েলি যুদ্ধবিমান ৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইসরায়েলিরা ইস্পাহানের কাছের একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার স্থাপনা লক্ষ্য করে ওই হামলা চালায়। এই রাডার নাতানজ পারমাণবিক স্থাপনার নিরাপত্তায় নিয়োজিত। যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা বলেছেন, প্রাথমিকভাবে মূল্যায়ন হচ্ছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এ বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে। তার মতে, ইরানকে একটি বার্তা দেওয়ার জন্য এই হামলা চালানো হয়েছে। তা হল, ইসরায়েলের এই ধরনের হামলা চালানোর সক্ষমতা আছে। যদিও ইসরায়েল পরিস্থিতি আর উত্তপ্ত করতে চাইছে না বলে মন্তব্য করেন তিনি। তবে ইতালি সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে সাংবাদিকরা এই বিষয়ে প্রশ্ন করলে তিনি হামলার বিষয়টি নিশ্চিত করতে পারেননি। ইসরায়েলের সরকার কিংবা প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকেও হামলার বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। ইরানের ইস্পাহান শহরে ইসরায়েলি হামলার খবর নিয়ে ইরান ও ইসরায়েল উভয় পক্ষই নিশ্চুপ থাকার নীতি নিয়েছে। দুই দেশের মন্ত্রী, সরকারি এবং সেনা কর্মকর্তারা এই ইস্যুতে বক্তব্য বিবৃতি দেওয়া থেকে বিরত থাকছেন। এমনকি সংবাদ মাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা এই ইস্যুতে কোনো কথা বলছেন না। শুক্রবার সারাদিন ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোতে ইস্পাহানে হামলা সংক্রান্ত যেসব সংবাদ প্রকাশিত হয়েছে সেগুলোর প্রায় সবই প্রকাশ করা হয় গোপন সূত্রের বরাত দিয়ে, নয়তো মার্কিন সংবাদ মাধ্যমগুলোর রিপোর্টের বরাত দিয়ে। অন্যদিকে হামলার পর প্রথম কয়েক ঘণ্টায় ইরানের সংবাদ মাধ্যমগুলোতে এই হামলার খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করা হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এর গুরুত্ব কমেছে। অনেক সংবাদ মাধ্যমেই এই সংক্রান্ত নতুন কোনো সংবাদ নেই। এমনকি সরকার নিয়ন্ত্রিত কিছু সংবাদ মাধ্যম এমন দাবিও করেছে যে ইরানে বিদেশি কোনো রাষ্ট্র হামলা চালায়নি। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, শুক্রবার ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বক্তব্যেও এই হামলার খবরের বিষয়ে কোনো উল্লেখ ছিল না। ইরানের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে আর উত্তেজনা বৃদ্ধি না করার আভাস পাওয়া গেছে। শুক্রবার ভোরে ইরানের তৃতীয় বৃহত্তম নগরী ইস্পাহানে ড্রোন হামলার খবর পাওয়া যায়। হামলায় ব্যবহৃত 3টি ড্রোনই ধ্বংস করে ইরানের আকাশ সুরক্ষা ব্যবস্থা। রাজধানী তেহরান থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ইস্পাহানে ইরানি সেনাবাহিনীর বেশ বড় একটি বিমান ঘাঁটি ও বেশ কয়েকটি পরমাণু স্থাপনা রয়েছে। ইস্পাহান শহরের এক বাসিন্দা ইরানের সরকারি সংবাদ মাধ্যম প্রেস টিভিকে বলেছেন, সকালে তারা বিস্ফোরণের শব্দ পেয়েছেন। প্রথম দিকে তারা মনে করেছিলেন যে এটি সম্ভবত আতশবাজির ফাটার শব্দ। ইসরায়েলের বৃহত্তম দৈনিক পত্রিকা ইয়দিওত আহরনথে নিয়মিত কলাম লেখেন এমন একজন কলামিস্ট বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ইরানে চালানো হামলা নিয়ে এক সামরিক কর্মকর্তার সঙ্গে তার কথা হয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ড্রোন হামলার বিষয়ে তদন্ত করা হচ্ছে, তবে এই হামলার সঙ্গে ইসরায়েলের সম্পৃক্ততার প্রমাণ নেই। তিনি বলেন, ড্রোনগুলো ইরানের ভেতর থেকেই আকাশে উঠেছে। এগুলো ছিল আমাদের শিশুদের খেলনার মতো, সেগুলো ড্রোন ছিল না। এক সংক্ষিপ্ত বিবৃতিতে ইরাক ভিত্তিক মিলিশিয়া সংগঠন ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক জানিয়েছে,
ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা। ইসরায়েলি সামরিক বাহিনীর ওফদা নামের বিমান ঘাঁটিতে এই হামলা চালানো হয়। বিবৃতিতে বলা হয়, এপ্রিলের 15 তারিখ সোমবার এই হামলা চালানো হয়। দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে স্থাপিত ওফদা বিমান ঘাঁটি ছিল হামলার একমাত্র টার্গেট। তবে হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছুই জানানো হয়নি। সশস্ত্র সংগঠনটি বলেছে, ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন এবং সাধারণ জনগণের প্রতি সংহতির অংশ হিসেবে এই হামলা চালানো হয় এবং শত্রুদের স্থাপনা ধ্বংস করতে তাদের এই তৎপরতা অব্যাহত থাকবে। বিবৃতির পাশাপাশি সংগঠনটি ড্রোন উৎক্ষেপণের একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে ইসরায়েলি বিমান ঘাঁটির উদ্দেশ্যে বেশ কয়েকটি ড্রোন উৎক্ষেপণ করতে দেখা গেছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে এই হামলার বিষয়ে কিছুই বলা হয়নি। 7 অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই গাজার বাসিন্দাদের প্রতি সংহতি জানিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা ইরান সমর্থিত গোষ্ঠীগুলো ইসরায়েলের ওপর হামলা শুরু করে। ইরাকি সংগঠনগুলোও অনেকবার ইসরায়েলে হামলা চালিয়েছে। সেই সাথে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি আনসারুল্লাহ ইসরায়েলের ওপর হামলা অব্যাহত রেখেছে। বিস্ফোরক নিয়ে এক ব্যক্তি প্যারিসে ইরানের কনসিউলেটে প্রবেশ করেছে এমন সতর্কতা বার্তা পাওয়ার পর পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে প্যারিস পুলিশ। ইরানের কনসিউলেট প্যারিসে আইফেল টাওয়ারের কাছে। ফ্রান্সের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, একজন প্রত্যক্ষদর্শী সন্দেহভাজন এক ব্যক্তিকে কনসিউলেটে ঢুকতে দেখেন। তিনি একটি গ্রেনেড বা বিস্ফোরক ভর্তি বেল্ট পরেছিলেন বলে ওই প্রত্যক্ষদর্শীর সন্দেহ। এরপর খবর পেয়ে ফ্রান্সের বিআরআই ইন্টারভেনশন ব্রিগেড কনসিউলেট ভবন ঘিরে ফেলে। এর মধ্যে সন্দেহভাজন ওই ব্যক্তি কনসিউলেট থেকে বেরিয়ে যান। এর পরপরই তাকে গ্রেফতার করেন বিআরআই এর কর্মকর্তারা। পরে তার কাছে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। এর আগে নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এএফপিকে বলেছিল, এক ব্যক্তি গ্রেনেড বা বিস্ফোরক ভর্তি বেল্ট নিয়ে মিশনে প্রবেশ করেছেন বলে একজন দেখতে পান। এর পরিপ্রেক্ষিতে মিশন কর্তৃপক্ষ আইন শৃঙ্খলা বাহিনীকে ডাকে। এ বিষয়ে প্যারিসের প্রসিকিউটর অফিস জানায়, ভেতরে গিয়ে কোনো ধরনের বিস্ফোরক কোনো পদার্থ পাওয়া যায়নি। ওই ব্যক্তির কাছেও কিছু পাওয়া যায়নি। তার জন্ম ইরানে 1963 সালে। প্যারিস পরিবহন কোম্পানি আরএটিপি এক্সে এক পোস্টে জানিয়েছে, এই ঘটনার পরপরই কনসিউলেটের কাছাকাছি 2টি মেট্রো লাইন বন্ধ করে দেওয়া হয়। ফিলিস্তিন নিয়ে জাতিসংঘের প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবে ফিলিস্তিনকে জাতিসংঘে পূর্ণাঙ্গ সদস্য পদ দেওয়ার কথা বলা হয়েছিল। আমেরিকা এতে আপত্তি জানায়। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব আনা হয়। 15 সদস্যের নিরাপত্তা পরিষদে আলজেরিয়া প্রস্তাবটির খসড়া তৈরি করেছিল। সেখানে বলা হয়েছিল, ফিলিস্তিনকে পূর্ণ সদস্য হিসেবে গ্রহণ করা হোক। 12টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। 2টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে। আমেরিকা নিজের ভেটো ক্ষমতা প্রয়োগ করে প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া ও চীন। কোনো প্রস্তাব পাশ করাতে হলে নিরাপত্তা পরিষদের অন্তত 9টি সদস্য দেশকে প্রস্তাবের পক্ষে ভোট দিতে হয়। সেই সাথে স্থায়ী সদস্য সবগুলো দেশকেও প্রস্তাবের পক্ষে থাকতে হয়। একটি দেশ ভেটো দিলে প্রস্তাবটি বাতিল হয়ে যায়। ভোটাভুটির পর জাতিসংঘের মুখপাত্র সাংবাদিকদের জানিয়েছেন, উদ্যোগটি ভালো ছিল, কিন্তু এদিনের প্রস্তাব সময়ের আগেই নেওয়া হয়েছে। এভাবে ফিলিস্তিনকে সদস্য করা সম্ভব নয়। ভোটের আগে আমেরিকার মুখপাত্র জানিয়েছিলেন, আমেরিকা চায় ফিলিস্তিন আলাদা রাষ্ট্রের সম্মান পাক, কিন্তু সেই আলোচনা সরাসরি ফিলিস্তিন এবং ইসরায়েলের সদস্যদের একসঙ্গে বসে করতে হবে। আমেরিকা সেখানে মধ্যস্থতা করতে পারে। 1993 সালের সেপ্টেম্বরে অসলো চুক্তিতে ফিলিস্তিনকে নিজস্ব প্রশাসন ও সরকার গঠনের সুযোগ দেওয়া হয়, কিন্তু তাদের রাষ্ট্রের সম্মান দেওয়া হয়নি। তবে ভবিষ্যতে যাতে তারা রাষ্ট্রের সম্মান পেতে পারে সেই রাস্তা তৈরি করে রাখা হয়েছিল। বর্তমানে দেশটি জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে আছে। গাজায় এবারের ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়টি আলোচনায় আছে। স্পেন সহ ইউরোপের অন্তত 4টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে। ভারতের 18তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। দেশটির লোকসভার 543টি আসনে মোট 7 দফায় ভোট গ্রহণ হবে। শুক্রবার প্রথম দফায় দেশটির 17টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 102টি আসনে ভোট অনুষ্ঠিত হয়। এছাড়া অরুণাচল প্রদেশের 7টি ও সিকিমের বিধানসভার 32টি আসনে ভোট হয়। এদিন এসব অঞ্চলের 60% বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
কমিশন। অন্যান্য জায়গায় কোনো সংঘর্ষের ঘটনা না ঘটলেও মণিপুর ও পশ্চিমবঙ্গের কিছু জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গের কুচবিহারে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুটি দল ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, পোলিং এজেন্টদের মারধর ও একে অপরকে সংঘাতের জন্য দায়ী করেছে। অপরদিকে মণিপুরের একটি ভোট কেন্দ্র থেকে গোলাগুলির শব্দ শোনা গেছে। ইসফলে একটি ভোট কেন্দ্র ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, তামিলনাড়ুতে দুটি কেন্দ্রে 2 বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে কিভাবে তাদের মৃত্যু হলো সেটি স্পষ্ট করা হয়নি, যদিও সেখানে কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে, এবারের নির্বাচনের মাধ্যমে তৃতীয়বারের মতো কেন্দ্রের ক্ষমতায় আসবে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি। এর মাধ্যমে ফের ভারতের প্রধানমন্ত্রী হবেন তিনি। বিজেপিকে ঠেকাতে এবার কংগ্রেসের নেতৃত্বে জোট গঠন করেছে ভারতের প্রায় 20টির মতো বিরোধী দল। এই জোটের নাম দেওয়া হয়েছে ইন্ডিয়া। তবে শেষ পর্যন্ত এই জোট নিজেদের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে সব রাজ্যে ঐক্যমতে পৌঁছাতে পারেনি। সারা দেশে 7 ধাপে ভোট গ্রহণের পর জুন মাসের 4 তারিখে ভোট গণনা করা হবে। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।